বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশে ধীরে ধীরে তার ভূমিকাকে প্রসারিত করবার চেষ্টা করছে এবং সেই বিবেচনা থেকে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের নানা দিক নিয়ে এবং পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলবার জন্য আজকে আমার অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর এ.কে আব্দুল মোমেন, আর আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের বিভাগের শিক্ষক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর এম শাহিদুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি মন্ত্রী হবার পরে প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়। মার্কিন রাষ্ট্রদূত মিলার দুদিন আগেই একটি পত্রিকার সঙ্গে বলেছেন যে আঞ্চলিক ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ বৃহত্তর পরিসরে ভূমিকা রাখতে পারে এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকতে চায়, বাংলাদেশকে সহায়তা করতে চায়। আমি একটু আপনার কাছে শুনতে চাইব যে কী ধরনের ভূমিকা আসলে আঞ্চলিক ক্ষেত্রে এবং আন্তর্জাতিক অঙ্গনে বৃহত্তর পরিসরে ভূমিকা বাংলাদেশ রাখতে পারে বলে আপনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনে করেন? দেখেন, আমরা এই যে রিজিওনাল বেসিসে আমাদের যথেষ্ট সুযোগ আছে। আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে যারা বঙ্গবন্ধু আমাদের জন্য নির্ধারণ করে গিয়েছিলেন যে ফ্রেন্ডশিপ টু অল মালিস টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরীতি না। তো এই বেসিসে আমাদের সবাই বন্ধু। আর আমরা বিশেষ করে আমাদের আঞ্চলিক যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে আমাদের যথেষ্ট ঘনিষ্ঠতা আছে এবং এই ক্ষেত্রে আমরা একটা বিশিষ্ট ভূমিকা পালন করতে পারি। আমরা এজ এ রোল মডেল, আমরা আমাদের পররাষ্ট্রনীতিতে অন্যান্য দেশের জন্য একটা রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি। বিশেষ করে ধরুন আমাদের এই যে সমুদ্র সীমা নির্ধারণ কিংবা মনে করেন আমাদের বর্ডার, এই যে ল্যান্ড ট্রান্সফার, ল্যান্ড ডিমার্কেশন, আমাদের ইভেন ওয়াটার শেয়ারিং, এগুলো আমরা অভাবনীয় সাফল্য। যুদ্ধ ছাড়া, ঝগড়াঝাটি ছাড়া আলোচনার মধ্যে এগুলো করেছি, কারণ ফলে আমার একটা উচ্চ মার্গে উপস্থিত হয়েছি। আমাদের এই যে মডেলটা, আমরা যেহেতু ম্যাচুরিটি অফ লিডারশিপ, এইটা অন্যান্যরা আমাদের কপি করতে পারেন, অনুকরণ করতে পারেন। আর আমরা এটা করার ফলে হয়েছে কি, যেমন আমাদের প্রতিবেশী ভারত সবচেয়ে বড় রাষ্ট্র, আমরা এখন এই যে কানেক্টিভিটি তৈরি করছি, ভারত বলেন, আমাদের মায়ানমার বলেন, আমাদের ভুটান বলেন, আমাদের নেপাল বলেন, আমরা সেখানে আঞ্চলিকভাবে যেমন আমরা চাই যে ভুটান এরা ল্যান্ডলক কান্ট্রি, আপনার নেপাল ল্যান্ডলক কান্ট্রি, তাদের অ্যাক্সেস টু ওয়াটার, আমরা এই জন্যে ভারতের সাথে আমাদের কানেক্টিভিটি তৈরি হয়েছে। আমরা ভারতকে বলেছি যে তোমরা ভুটানকে, তোমরা নেপালকে অ্যালাউ করো, তারা যাতে আমাদের এখানে তাদের বাই রোড, বাই ট্রেন, বাই ওয়াটার আমাদের সাথে কানেক্টিভিটি হয়। এবং আমরা ভারতকে বলার ফলে ভারত রাজি হয়েছে। দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট, দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। আর তার সাথে আরও করেছি আমরা, যেমন ধরুন যে পাওয়ার শেয়ারিং, আমাদের এনার্জি শেয়ারিং আমরা ভারত থেকে আনছি। আমরা এখন এই নেপাল এবং এদের সাথেও এই আপনার ইলেকট্রিসিটি কানেকশন আমরা করছি। তার ফলে আমরা একটা আঞ্চলিক অবস্থায় বেশ ভালো অবস্থানে আছি। আমরা উই আর প্লেয়িং এ লিডারশিপ রোল। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে অবশ্যই, আমি তো ইউএনএ ছিলাম অনেক বছর, সেইখানে আমাদের একটা বিশেষ অভাব, আমরা ব্র্যান্ড নেম তৈরি করেছি, পার্টিকুলারলি পিস কিপিং। পৃথিবীর মধ্যে পিস কিপিং রাষ্ট্র হিসাবে কন্ট্রিবিউটর টু দ্য পিস কিপিং আমরা 1 নম্বর ছিলাম। আমার যত 6 বছরের মধ্যে 3.5 বছর আই ওয়াজ দ্য নাম্বার 1, বাংলাদেশ ওয়াজ নাম্বার পিস কিপার্স। আমরা বিশ্বের সব জায়গাতে এই যে সংঘাত এবং সংঘাত পরবর্তী অবস্থানে আমরা লিডারশিপ দিয়েছি। আমরা শুধু এই লিডারশিপ দেই নাই, আমরা সেখানে বলেছি যে দেখো যে এই যে পিস কিপার্স এগুলো টেম্পোরাল ফেনোমেনন, আমরা একটা লং লাস্টিং আপনার টেকসই শান্তি চাই, কারণ শান্তি ছাড়া কোনো দেশের উন্নতি নাই, সমৃদ্ধি নাই। এই জন্য আমরা একটি রেজলিউশন পাশ করিয়েছি এবং এটাকে বারবার আমরা রিইনফোর্স করেছি। এটারে বলে কালচার অফ পিস, শান্তির সংস্কৃতি। এর অর্থ হচ্ছে আমরা বিশ্বাস করি যে যত ধরনের সংঘাত, যত ধরনের যুদ্ধ, এর মূল কারণ হচ্ছে একে তো অজ্ঞতা, আরেকটা হচ্ছে হিংসা বিদ্বেষ, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ। এই জন্য আমরা বলেছি যে আমরা যদি টেকসই শান্তি চাই তাহলে আমরা উই মাস্ট ইনকালকেট a mindset of tolerance, a mindset of respect for others, irrespective of religion, ethnicity, color, race and background.
এইটা যদি আমরা, এবং সব দেশ এটা স্বীকার করেছে, আমরা ইন্টারন্যাশনাল বডিতে এখন শান্তির অগ্রত এবং লেজিটিমেটলি। কারণ যখন আমি প্রায় বলে থাকি, আমেরিকা 1492 খ্রিস্টে আবিষ্কৃত হয়, আর ইউরোপের রেনেসাঁ 1700 খ্রিস্টাব্দে। যখন ইউরোপ কিংবা আমেরিকাতে মানবতার জয়গান শোনা যায়নি, তখন এই বঙ্গভূমে আপনার চণ্ডীসা 1408 খ্রিস্টাব্দে বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা এই জন্য ওই গটে হিস্টোরিক্যাল লিডারশিপ মানবতাকে বড় করার জন্য। আর সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে কাজটি করেছেন, এই রোহিঙ্গা, নির্যাতিত রোহিঙ্গাদের সাহায্য করে, আশ্রয় দিয়ে, পৃথিবীতে আমরা উই হ্যাভ টেকেন এ লিডারশিপ রোল ইন দি এরিয়া অফ হিউম্যানিটি। আমি এই জন্য বলি যে এইগুলোতে আমরা যেহেতু এত বড় অভিযোগ করেছি, আমরা ইন্টারন্যাশনাল ফোরামে উই শুড টেক দ্য লিড। আমরা ক্লাইমেটের ক্ষেত্রে উই হ্যাভ ডান এক্সিলেন্ট জব, যখন অন্য দেশগুলো এই নিয়ে অত বিচলিত না। আমরা 2009-এ আপনার একটা ক্লাইমেট স্ট্র্যাটেজি তৈরি করেছি, এবং শুধু করি নাই, পরপর দুটো ফান্ডও তৈরি করেছে, এবং নিজের পয়সায় গরিব দেশ হয়েও আমাদের দেশে আমরা পলিথিন টলিথিন সব বন্ধ করে দিয়ে আমাদের মিনিমাল, এখন আমেরিকা আমাদের ফলো করতেছে, ইউরোপ হ্যাজ স্টার্টেড ফলোইং আস। এখন ইউরোপে আপনার ব্যাগ হলে এক্সট্রা পয়সা চার্জ করে। একাধিক ক্ষেত্রে উই হ্যাভ ইন ইন্টারন্যাশনাল মাল্টিল্যাটারাল ফোরাম আমরা ইভেন ডেভেলপমেন্টের মডেল হয়েছি, অন্যান্য দেশ শুড ফলো আস। এই আমার মনে করেন যে আমার হেলথ কেয়ারের কথাই বলি, আমরা খুব ধনী দেশ না, কিন্তু হেলথ কেয়ার যে মাননীয় প্রধানমন্ত্রী একটা কনসেপ্ট বের করেন যে প্রতি 6000-এ একটি হেলথ ক্লিনিক হবে। এইটা করার ফলে, এই 14,000-এর মতো হেলথ ক্লিনিক হওয়ার ফলে আমরা এই ক্ষেত্রে একটা অভাবনীয় সাফল্য। আমাদের মাতৃমৃত্যু কমেছে, আমাদের শিশু মৃত্যু কমেছে, আমাদের জীবন মানের আয়ু বেড়েছে। এইগুলো সব অন্যান্য দেশ শুড ফলো আস, দিস এ রোল মডেল। আমি আরেকটি ক্ষেত্রে প্রায় বলে থাকি, সেটা হচ্ছে যে যদি হিউম্যান রাইটস হয়, রাইট টু ফুড, রাইট টু শেল্টার, রাইট টু অ্যাকোমোডেশন, বাঁচার জন্যে, বাঁচাটা ইজ এ রাইট, ডেভেলপমেন্ট ইজ এ রাইট, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিশ্বের একটা লিডারশিপ রোলে আছি। কারণ আমাদের দেশ দরিদ্র দেশ হওয়া সত্ত্বেও, একটা জনাধিক্যজনিত দেশ হওয়া সত্ত্বেও, অত অল্প জায়গা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ আর দরিদ্র দেশ, আমাদের কোনো প্রুভেন মিনারেল রিসোর্স নাই, কিন্তু সেইখানে আমরা মোটামুটিভাবে এখন মঙ্গা দূর করে দিই, খাদ্য আমরা সবার বাড়িতে পৌঁছে দেয়, থাকার ব্যবস্থা করছি, এইগুলো রোল মডেল। আপনি মনে করছেন যে এই ক্ষেত্রে আমি বলি যে আমরা বাংলাদেশ ক্যান প্লে এ মডেল বোথ ইন দ্য রিজিওনাল as well as ইন্টারন্যাশনাল ফোরামে। আমাদের অর্জন এবং আমাদের ভিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এইগুলো আমার মনে হয় উই হ্যাভ এ রোল টু প্লে। ভিশনটা খুব গুরুত্বপূর্ণ। প্রফেসর শাহিদুজ্জামান, অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে নানা রকমের কথাবার্তা বাংলাদেশ সম্পর্কে শুনি, যে কারো কারো ভাষায় জিও স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আছে, সো বাংলাদেশের দিকে সবারই একটা কম বেশি নজর আছে। আবার কেউ কেউ মনে করে যে এই পরবিশ্বে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, খুব একটা অর্থনৈতিকভাবে হয়তো বড় দেশগুলোর সঙ্গে তুলনীয় নয়, সেক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের একজন শিক্ষক হিসেবে আপনার কাছে কি মনে হয়? আমরা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলাম যে আসলেই আঞ্চলিক ক্ষেত্রে বা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কি ধরনের ভূমিকা রাখবার সুযোগ আছে বা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ, যারা বলছেন, যেমন মার্কিন রাষ্ট্রদূতের কথা আমি উদ্ধৃত করলাম, সেটি কি বলার জন্য বলছেন নাকি মিন করছেন? ধন্যবাদ জিল্লুর। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যে কথাগুলো বলেছেন, আমার মনে হয় যথার্থই তিনি মিন করেছেন, এবং এটা তো সত্যি কথা যে আমরা পৃথিবীর 7ম বৃহৎ দেশ জনসংখ্যার দিক থেকে। মন্ত্রী মহোদয় যে কথাগুলো বলেছেন সেগুলো খুবই সত্যি, যে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ যে কতখানি অবদান রাখতে পারে তা আমরা প্রমাণ পেয়েছি, এবং বিশ্ব রাজনীতিতে, বিশ্বের আঙ্গিকে বাংলাদেশ একটা বিশেষ একটা মাত্রা নিয়ে এসছে, যে একটা দেশ এত ছোট জায়গা অথচ বিশ্ব শান্তি রক্ষায় এক অসাধারণ অবদান রেখেছে, এবং সে বাংলাদেশ তার এক্সপোর্ট অর্থনৈতিক কূটনীতিতে প্রাধান্য দিচ্ছে। মন্ত্রী মহোদয় বিভিন্ন সময়ে কথাগুলো বলেছেন যে আমাদের অর্থনৈতিক কূটনীতিতে আমাদেরকে বিশেষ একটা ভূমিকা রাখতে হবে, কেননা আমরা একটা বিশ্ব অর্থনীতিতে এক অসাধারণ শক্তি হিসাবে এমার্জ করেছি,
এবং অনেক ক্ষেত্রে আমরা চীনের সাথেও কন্টেস্ট করছি। দক্ষিণ এশিয়াতে ভারত বিশাল একটা দেশ, খুব আশ্চর্য হয়ে দেখছে বাংলাদেশের অর্জনগুলো। এবং আমাদের প্রধানমন্ত্রী তিনি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিশ্বে এক অসাধারণ এক্সাম্পল রেখেছেন, যার ফলে দেখা যায় যে বাংলাদেশ আধুনিক চিন্তাধারায় ইসলামিক মেজরিটি থাকার পরেও একটা আদর্শ রাষ্ট্র, যা কিনা আধুনিক সভ্যতার সাথে সম্পূর্ণভাবে একত্রিত হয়ে চলতে পারে পশ্চিমা বিশ্বের সাথে তার সম্পর্ক। এই যে এই বিশেষ দিকগুলো, এগুলোই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্বুদ্ধ করেছে বাংলাদেশের সম্পর্কে আশাবাদী হতে। তবে কিছুদিন আগেও আমি লক্ষ্য করেছি আমাদের মন্ত্রী মহোদয় কিন্তু অনেক পজিটিভ অ্যাচিভমেন্টস ছাড়াও একথাও বলেছে যে মায়ানমার আমাদের সাথে বিশ্বাস ভঙ্গ করেছে। মায়ানমার চাইলে হয়তো আমরা যে গুডউইলটা দেখিয়েছি মায়ানমারের প্রতি, বাংলাদেশ যে একটা বিশ্বাস ও আস্থার একটা দ্বিপাক্ষিক প্রক্রিয়া শুরু করেছিল, অনেক নেগেটিভ ফ্যাক্টরস থাকার পরেও সেটা মায়ানমার পূরণ করেনি। এবং আমরা আমাদের এই অঞ্চলে এত বড় একটা গুরুত্বপূর্ণ নেইবার, যা কিনা বলতে গেলে গ্লোবাল কনটেক্সটে একটা অনেক সম্ভাবনার দেশ হিসাবে এমার্জ করতে পারে এই মায়ানমার, যার সাথে আমরা অত্যন্ত নৈকট্যের সম্পর্ক কামনা করি এবং অনেক ভালো একটা জিরো ডাবল দুই পক্ষেরই গেইন হবে, চায়নায় অ্যাক্সেস, রোড অ্যাক্সেস হবে, এসব কথা চিন্তা করি। তারপরেও কিন্তু দেখা যায় যে এখন একটা স্টেলমেটের সিচুয়েশনে পৌঁছে গেছে। অনেক সময় মনে হয় যেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটা স্টেলমেটের অবস্থানে থেকে ঠিক বুঝতে পারছে না যে হাউ টু মেক দ্য রাইট অ্যাপ্রোচ এবং কি পথে গেলে ঠিক হবে। এই ক্ষেত্রে আমার একটা যে চিন্তাধারা একজন একাডেমিক হিসাবে, একজন শিক্ষাবিদ হিসাবে, এবং যেটা আমি কিনা গত 2 বছর ধরে বলে এসছি এবং বারবার ইনসিস্ট করছি, সেটা হচ্ছে এই যে মায়ানমার প্রশ্নে আমরা আপনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মেনশন করলেন, আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে পোটেনশিয়াল ইউটিলিটি, সেটা কিন্তু আমরা অপটিমাম বেসিসে ব্যবহার করতে পারি নাই। এখনো সময় রয়েছে, এখনো প্রচুর সম্ভাবনা রয়েছে। হয়তো বা এমনও হতে পারে যে আমরা যেই স্টেজগুলো পার হয়ে এসেছি মায়ানমার প্রশ্নে, হয়তো বা এটা আমাদের জানা ছিল যে সেখানে খুব বেশি অ্যাচিভ করা সম্ভব হবে না, এবং এটা প্রমাণ করার পর এখনো হয়তো আমরা এগুতে পারি এই দৃষ্টিভঙ্গি নিয়ে। এবং আমি আশাবাদী যে আমাদের একজন পররাষ্ট্রমন্ত্রী বর্তমান আমার সামনে, তিনি একজন একাডেমিক এবং তিনি একাডেমিক পারসেপশনসে অনেক ক্রিয়েটিভ আইডিয়াজ অ্যাকোমোডেট করতে পারে। তার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা ব্যক্তিগত ওয়ার্ম রিলেশনশিপ, হি ক্যান অলসো কন্ডাক্ট কি বলে, গিভ হার এ ফ্লো অফ নিউ আইডিয়াজ। এই যে এই বিষয়টা এখানে যেমন ধরেন প্রায় গত বছরের জেনারেল অ্যাসেম্বলি সেশনে যে প্রত্যেকটা সিকিউরিটি কাউন্সিলের মিটিং হয়েছিল, আমার মনে পড়ে যে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি বারবার বলছিল দ্য টাইম ফর উইশফুল থিঙ্কিং, পিসফুল ইন্টেনশনস ইজ ওভার। এখন সময় এসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কার্যকর পথ বেছে নিতে হবে এবং মায়ানমারে যে গণহত্যা হচ্ছে, মায়ানমারে যেভাবে রোহিঙ্গাদের তাড়ানো হয়েছে, এটার একটা নির্দিষ্ট উপায় বের করতে হবে যার মাধ্যমে আমরা ঠিক করতে পারি। একই কথা বলেছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স। তিনি বেশ কয়েকবার বলেছেন এবং অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন। তিনি শুধু এই অ্যাকশনের কথাই বলেননি, তিনি বলেছেন যে অবশ্যই মায়ানমারের এই সামরিক কর্মকর্তাদের বিচার করতে হবে, দে মাস্ট বি ব্রট টু জাস্টিস। কয়েক মাস আগেও তিনি এটা রিপিট করেছেন। কিন্তু আমরা দেখেছি যে এই যে অ্যাসপেক্টটা, এটা কিন্তু তখন একটা উপায় ছিল যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা যোগাযোগ, একটা বিশেষ ধরনের একটা যোগাযোগ স্থাপন করতে পারা সম্ভব। এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সুনির্দিষ্ট পরামর্শ কি এই জায়গাটাতে? এখানে আমাদের সুনির্দিষ্ট পরামর্শ হচ্ছে যে দেখেন, আমরা যখন চিন্তা করি যে আমাদের একজন মার্কিন যে আমরা শান্তিপূর্ণভাবে সমস্ত সমাধান চাই এক্ষেত্রে, কিন্তু মার্কিনী যে
কমিটমেন্ট মায়ানমারের প্রশ্নে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটা বাধ্যবাধকতা চলে এসছে। একটা হচ্ছে যে যদি এই মায়ানমারের সামরিক বাহিনীর যে ওয়ার ক্রাইমস করেছে সেগুলোকে বিচারের আওতায় আনতে হলে একটা বল প্রয়োগের একটা প্রক্রিয়া বের করতে হবে, যার ফলে তাদেরকে বাধ্য করা যায় বিচারের সম্মুখীন হতে। তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যেই ধরনের যে এই যে রোহিঙ্গাদের ফেরত পাঠাবার স্বপ্ন দেখছি, সেখানে একটা বড় পূর্ব শর্ত হচ্ছে মায়ানমারের রাখাইনকে ডিমিলিটারাইজ করা, অর্থাৎ বেসামরিকীকরণ করা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে সেখানে সামরিক বাহিনীর যে অংশটুকু প্রচণ্ড ভাবে গণহত্যা করেছে, রেশিয়াল ক্লিনজিং করেছে, তাদেরকে সেখানে রেখে আমরা তো আর মায়ানমারের এই রোহিঙ্গাদের ঠেলে দিতে পারি না। এদেরকে যদি ডিসপ্লেস করতে হয় তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা লাগবে এবং জাতিসংঘেও সেখানে একটা রোল প্লে করতে হবে, যে এন এলিমেন্ট অফ কোয়ারশন, একটা এমন একটা প্রক্রিয়া যার ফলে সেখানে সামরিক শক্তিকে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা। আসবো আবার আপনার কাছে, কারণ আরো অন্যান্য ইস্যু আছে, সেগুলো নিয়ে কথা বলতে হবে সীমিত সময়ের মধ্যে, এবং সামনে জেনারেল অ্যাসেম্বলিও আছে। আমাদের প্রধানমন্ত্রী যাবেন, পররাষ্ট্রমন্ত্রী যাবেন। আমরা একটু শুনতে চাই যে মিস্টার মিনিস্টার, রোহিঙ্গা ইস্যুটা আসলে এখন কোন অবস্থায় আছে, এবং এটি নিয়ে আসলে আপনারা মানে আপনি বলবো বিশেষ করে নতুনভাবে দায়িত্ব পাওয়ার পরে কি পরিকল্পনা করছেন বা কি দেখছেন, বা আশু বা দীর্ঘমেয়াদে? আমরা আশাবাদী যে সমস্যার সমাধান হবে, তবে সময় লাগছে। এই ধরনের সমস্যা অনেক সময় এটা ইলেকট্রিক সুইচের মতো না, যে আমি অন করলাম অন হয়ে গেল, অফ করলাম বন্ধ হয়ে গেল। আমরা আশাবাদী যে এটা সমাধান করতে পারবো, এবং যে যে স্টেক হোল্ডার এর জন্য বিশেষভাবে ইনভলভ, আমরা তাদের সাথে যথেষ্ট সম্পর্ক রেখে চলেছি। এবং আই মাস্ট সে যে আগের থেকে অবস্থার অনেক উন্নতি হয়েছে। আগে এমনই দেশ ছিল যে দেশ আমাদের রেজলিউশন যখন হয় আমাদের বিপক্ষে ভোট দিয়েছে। এখন তারা আমাদের বলছে আমরা একটা ভুল করেছি, এবং তারাও সাগ্রহে এসেছে সাহায্য করতে। আর আপনি যদি দেখেন আজ বড় স্টেক হোল্ডার হচ্ছে চায়না এবং রাশিয়া। চায়নাও কিন্তু বর্তমানে আগের অবস্থান থেকে সরে এসেছে, রাশিয়ারও একই অবস্থা। হ্যাঁ, তা আমাদের এই জন্যে বিশ্বাস যে আমরা যে নিয়মে চলছি এই নিয়মটাই ধীরগতি হয়েছে, কিন্তু আমরা সফলকাম হব। কারণ আগেও আমরা এই আলোচনার মাধ্যমে সফলকাম হয়েছিলাম। তো এবারে অনেকেই ধারণা ছিল যে আমরা বোধহয় কোনোভাবে, কারণ আগে তারা ফেরত নিয়ে দিয়েছিল 92 সালে প্রায় এরকম 2.5 লাখ ছিল, নিয়ে গেছে এগুলো, কিন্তু এখন তো এত বেশি। হ্যাঁ, একসাথে চলে আসছে 7.5 লাখ। আমরা ওই কাজ করছি, এবং আমরা একটা নতুন প্রস্তাব আমরা সাউন্ড করছি, প্রপোজাল আমরা দেইনি, আমরা সাউন্ডটা করছি সবার আলোচনার মাধ্যমে। এবং আমাদের সাথে যাদের সম্পর্ক ভালো, যেমন ধরুন ভারত প্রথম যে অবস্থানে ছিল তার থেকে অনেক অনেক আমাদের সপক্ষে চলে এসেছে। আমরা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে একটা সেফ জোন করার জন্যে, আমরা এবং বলেছি যে এমন ধরনের একটা সেফ জোন তোমরা করো, সেইখানে এইটা তোমাদের বন্ধু রাষ্ট্র, এটা কোয়ালিফাই করছি আমরা, তোমাদের বন্ধু রাষ্ট্র আসিয়ান রাষ্ট্রসমূহ, ভারত, গণচীন, ওরা মিলে, এবং নন মিলিটারির দরকার নেই, তোমরা ওখানে সেফ জোন করে এনশিওর করো, আমাদের রোহিঙ্গাগুলোকে তোমরা এনশিওর করো যে তোমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি দিবে, তখন ওরা তোমাদের ওখানে ফিরে যাবে। তো এই জন্য আলোচনা হচ্ছে, এবং আলোচনা মোটামুটিভাবে খারাপ না, ভালো হচ্ছে। সময় লাগছে, বাট খারাপ। তা আমরা আশা করি যে আমাদের এই আলোচনা চালিয়ে থাকে, কারণ আমরা শান্তিপ্রিয় সমাধান চাই, শান্তিপ্রিয় সমাধান চাই। অনেকেই এখানে বলে রাখা ভালো, অনেকেই হতে চায় এইটাকে নিয়ে উত্তপ্ত করে অন্য কিছু ফায়দা লোটার জন্য। আমরা ওদের পায়ে মানে ওদের পড়ছি না, কারণ আমরা চাই এটা সমাধান, এবং আমরা চাই একটা শান্তিপূর্ণ সমাধান।
আর আমাদের রাষ্ট্রের নীতি হচ্ছে যে আমাদের সব প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো বন্ধুত্ব সম্পর্ক করে সমস্যার সমাধান করা। তা আমরা পথে চলছি। যে ডক্টর মোমেন, আপনি বলছিলেন যে ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, এবং আপনি মন্ত্রী হবার পরেই প্রথম ভারত সফরে গেছেন। তারপরে অবশ্য প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি জার্মানিতে গেছেন, মধ্যপ্রাচ্যও গেছেন। আমি একটু বুঝতে চাইবো যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা আমরা যেভাবে দেখি বা রাষ্ট্রীয়ভাবে একভাবে ব্যাখ্যা করা হলো, সাধারণভাবে একটা ধারণা যে সম্পর্কটা টানাপোড়েনের মধ্যে দিয়ে সবসময় যাচ্ছে, কখনো ভালো হয়, কখনো সম্পর্কটা উষ্ণ, কখনো ঠান্ডা শীতল একটা সম্পর্কের মধ্য দিয়ে যায়। তো এই জায়গাতে আপনি কতটা আশাবাদী, এবং বিশেষ করে কতগুলো ইস্যু আপনি উল্লেখ করেছেন শুরুতে যেগুলো বাংলাদেশ সমাধান করতে পেরেছে ভারতের সঙ্গে, মিয়ানমারের সঙ্গে, আবার কিছু ইস্যু আছে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে কিন্তু সেই অর্থে সমাধান হচ্ছে না। তো এই বিষয়ে আপনি কতটা আশাবাদী? তার মধ্যে যেমন পানি বন্টনের ইস্যু, তিস্তার ইস্যুটি। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী অনেকদিন ধরেই প্রশংসিত যে বাংলাদেশ খুব ভালোভাবে চায়না এবং ভারতের মধ্যে একটা ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারছে। এবং ইদানিংকালে মনে হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরাও বলছেন যে বাংলাদেশ বেশ খানিকটা চায়নার দিকে ঝুঁকে পড়েছে, হয়তো অর্থনৈতিক প্রয়োজন বা নানা বিবেচনা থেকে। সেখানটাতে অনেকে মনে করে থাকেন যে ভারত আবার খানিকটা অসন্তুষ্ট। সো আপনার কাছে একটু শুনতে চাই। এইটা আপনারা মিডিয়ার লোকেরা এইসব বলে থাকেন। আমরা টানা পোড়ানোর কথা বলি না। প্রতিবেশী রাষ্ট্রের সবসময় অনেক ধরনের সমস্যা থাকে, বাট আমরা প্রতিবেশী রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমরা আমাদের সম্পর্কটা অত্যন্ত উষ্ণ। আমার মতো একজন সাধারণ লোক ভারতে গিয়েছি, সেখানে প্রধানমন্ত্রী স্বয়ং আমাকে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করেছেন। তাদের প্রাক্তন রাষ্ট্রপতি সম্মানের সাথে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এসে মানে যে সম্মানটা দিয়েছেন আমাকে দেন নাই, বাংলাদেশকে দিয়েছেন। হ্যাঁ, তাদের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে সহৃদয়তা দেখিয়েছেন, এগুলো বাংলাদেশকে তারা দেখিয়েছেন। তা আমাদের সম্পর্ক উষ্ণ হয়, আমি এই সুযোগটা পেয়েছি। এবং এই টানাপোড়েনের যেটা কথাটা বললেন, আমাদের যতগুলো ভারতের সাথে সম্পর্ক মানে সমস্যা মোটামুটিভাবে আমরা আলোচনার মধ্যে সমাধান করছি, এবং সো ফার উই ডিড ভেরি গুড। আমাদের কিছুটা কানেক্টিভিটির সমস্যা ছিল, মোটামুটি আমরা এখন রিভারও ক্রুজ শুরু করে দিয়েছি। আমাদের কোথাও আটকা থাকে একটি কেসে আপনি বলতে পারেন, সেটা হচ্ছে যে তিস্তার পানি চুক্তি নিয়ে। আমাদের তো 54টা নদী আছে, কিন্তু ওইটা নিয়ে এইটা এখনো ভারত সরকার কিন্তু মোটামুটিভাবে এইটার সাথে আমাদের সাথে একাত্ম, কিন্তু তাদের একটি অঙ্গরাজ্য এইটা সম্পর্কে এখনো তারা সিদ্ধান্ত নেয়নি। তো তারা সেইটা আলোচনা চলছে, এবং আলোচনা যে খুব নেগেটিভ এমন না। আমরা আশা করতেছি সেইটাও আমাদের সমাধান হবে। আমি টানাপোড়েনের সম্পর্ক বলি না, আমাদের ভালো সম্পর্ক। আর যেটা আপনি বললেন যে আমরা চায়নার দিকে বেশি যাচ্ছি না, আমরা খুব একটা ভালো ব্যালেন্স মেনটেন করছি। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে ভারত হচ্ছে আমাদের ঐতিহাসিক বন্ধু, আমাদের ইতিহাস, আমাদের আপনার কালচার, আমাদের অনেক কিছুই এক, এবং এরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকে, বিভিন্ন জিনিস আমরা শেয়ার করি, এবং ইন্টারন্যাশনাল ফোরামেও আমরা একই বক্তব্য রাখি। আর চায়নার সাথে আমাদের বেশি অর্থনৈতিক সম্পর্ক, কানেক্টিভিটিটা হয়েছে, এবং সেটা অন্যান্য দেশও চায়নার সাথে, এবং আমরা বড় রকমের তাদের থেকে একটা এগ্রিমেন্ট করেছি অনেক ধরনের, কিন্তু আমরা সেইখানে ভেসে যাইনি। আমরা আমাদের স্বার্থ সংরক্ষণ করেই চায়নার সাথে সম্পর্কগুলো তৈরি করছি এবং ব্যবসা বাণিজ্য করছি। এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিয়ে নিয়ে ভারতের সঙ্গে কোনো ধরনের না, আমরা সেটাতে যোগ দিয়েছি, বাংলাদেশ যোগ দিয়েছে, সেজন্য ভারতকে আমরা জানিয়েই যে আমরা এখানে যোগ দিয়েছি, এবং ভারত তো চায়নার সাথে এই ব্যবসায়িক সম্পর্ক অনুকূল। কোনো ইস্যুতে তাদের আপত্তি আছে, হ্যাঁ, আমরা যেটা বলি তোমাদের আপত্তি তোমরা নিয়ে থাকো, আর আমরা আমাদের দেশের স্বার্থে আমরা কাজ করব। আমরা ফার্স্ট হচ্ছে আমার দেশ, তা আমার দেশ, এবং এইটা মোটামুটি আমাদের যতগুলো রাষ্ট্র তারা এটা স্বীকার করেছে যে বাংলাদেশ
তার নিজেরটা দেখে তোমরা মারামারি করতে পারো, ঝগড়া, এইটা তোমাদের ব্যাপার, আমরা ওখানে কোনো ইন্টারভেনশন করব না। জি, প্রফেসর শাহিদুজ্জামান। আমি একটু যদি এক্সটেন্ড করতে পারি যেই কথাগুলো আগে বলছিলাম সেখান থেকে, দেখেন মাননীয় মন্ত্রী যে বলছেন যে উনি আশাবাদী হচ্ছেন যে শান্তিপূর্ণভাবে রিজলভ হতে পারে রোহিঙ্গা, এটা হলে তো সবচেয়ে ভালো হতো, আমিও সেই পথে। কিন্তু আমরা এখন বর্তমানে দেখছি আরো নতুন অ্যাডেড কমপ্লিকেশনস চলে এসছে। সেখানে রাখাইন বুদ্ধিস্ট আর্মি, এদেরকে এখন রিপ্রেস করছে মায়ানমারের সেনাবাহিনী, এবং এই রাখাইনদের বুদ্ধিস্ট আর্মি এরা রোহিঙ্গাদের জায়গাগুলো তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তারা সেখানে আলাদা একটা স্বাধীন সত্তা হিসাবে এমার্জ করতে চাচ্ছে। এখন এই যদি বাস্তবতা হয় তাহলে এটা ধরে নেওয়া যায় যে মায়ানমারের যে সরকার ক্ষমতায় রয়েছে তারা এখন দে আর সো ইমার্সড ইন দ্য ইউজ অফ ব্রুট ফোর্স ওই অঞ্চলে, যে কোনোভাবেই আমার মনে হয় না যে শেষ পর্যন্ত রোহিঙ্গাদেরকে তারা একটা সম্মানের সাথে প্লেস করতে চাইবে। একদিকে যেমন মায়ানমার আর্মির যে একটা ভয়াবহ রেশিয়াল ক্লিনজিং পলিসি, অপরদিকে রাখাইন আঞ্চলিক বুদ্ধিস্ট মিলিশিয়া, এদের যে নতুন উত্থান সেটা আরো বেশি পুরো ব্যাপারটাকে কমপ্লিকেট করে দিচ্ছে। চায়না সম্পর্কে আমার মনে হয় কতগুলো ধারণা আমাদের পাল্টাতে হবে। আমরা যে বারবার বলে এসেছি যে চায়না আমাদের মত পাল্টাবে, আমাদের ব্যাপারে তারা অনেক বেশি সহনীয় হবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় এটা খুব আনপ্লেজেন্ট ট্রুথ হলেও যে মার্কিনিরা যে কথা বলে এসছে, চায়না ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড যারা এই রেশিয়াল ক্লিনজিং এর পলিসিকে অপারেশনালাইজ করে। তারা মুখে বলে যে তারা নিজেরা কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোর সাথে কাজ করতে চায়, কিন্তু আপনি দেখেন ইন্টারনালি উইগার্সদের প্রতি চায়নারদের আচরণ, বিশাল বিশাল লক্ষ লক্ষ চাইনিজ মুসলিমদেরকে নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেয়া, যা কিনা মুসলিম বিশ্বকে অত্যন্ত বেদনার অবস্থানে ফেলেছে। তারপর এই যে আপনার এই রোহিঙ্গাদের প্রশ্নে চায়না খুব ভালো করে জানে রোহিঙ্গা শব্দটাই ব্যবহার করতে দিচ্ছে না মায়ানমার, এবং আমার ধারণা যে এর পেছনে দীর্ঘ সময় চায়না যে ভেটো দিয়ে এসছে এবং চায়না আরাকানের উপরে যে ধরনের নিয়ন্ত্রণ চায় সেটাই দায়ী। এখন কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূ রাজনৈতিক উদ্দেশ্যগুলো এখানে রয়েছে জিও স্ট্র্যাটেজিক, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে বে অফ বেঙ্গলে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই চাইবে না যে মায়ানমার চীনকে একটা স্থায়ী নৌঘাঁটি করার সুযোগ করে দিক। কেননা চীন যদি সেখানে নৌঘাঁটি করে মায়ানমারের টেরিটোরিয়াল রিজনে, সেটা ইট ক্যান বিকাম দ্য সেকেন্ড অ্যাক্সেস ফর কন্ট্রোলিং দ্য সাউথ চায়না সি। একদিকে সাউথ চায়না সি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন, চায়না সেখানে টেরিটোরিয়াল ওয়াটার্স হিসাবে ক্লেইম করছে। অপরদিকে দের ইজ দিস আননোন ফিয়ার যে ইন্ডিয়ান ওশনের ভিতর দিয়ে, বে অফ বেঙ্গলের ভিতর দিয়ে চায়না একটা সেকেন্ড অ্যাক্সেস তৈরি করবে, সাউথ চায়না সিকে নিয়ন্ত্রণ করতে পারে। দিস ইজ ওয়্যার বাংলাদেশ ক্যান কাম ইন। আমাদের জাতীয় নিরাপত্তা আন্তর্জাতিক সম্পর্ক অ্যাডভাইজার, আমার মনে হয় তার একটা বিশেষ রোল থাকতে পারত যে বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিকে আমেরিকানদের কাছে তুলে ধরা, যে দেখেন আপনারা যদি মনে করেন যে চীনকে এখানে ওই করতে হয়, ঠিক চায়নাকে যেমন করেছে, থামিয়েছে অ্যারেবিয়ান সিতে গোয়াদার করার ফলে চোখ পয়েন্ট করেছে আমেরিকা হেলমান্ড প্রভিন্সে। এখানেও কিন্তু এই যে চাইনিজ বেস হওয়া, চায়না যতই আমাদের বন্ধু হোক, এই ক্ষেত্রে কিন্তু সে মায়ানমারের স্বার্থ সার্ভ করবে এবং আরাকানের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ সে চাইবে। আমার ধারণা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে ইনভলভ করা আমাদের জন্য অপরিহার্য, কেননা মার্কিন যুক্তরাষ্ট্রই হচ্ছে একমাত্র দেশ যাকে চায়না রেসপেক্ট করে। আমরা যে চেষ্টা করে এসেছি গত 1.5 বছর ধরে চায়নাকে বোঝাতে, চায়নাকে চেঞ্জ করতে, কিন্তু বারবার দেখা যাচ্ছে যে ইন রিয়েল লাইফ সিচুয়েশন চায়না কিন্তু ওইখানে একেবারে অনড়। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই পারবে এই অঞ্চলে যদি সে প্যাসিফিক কমান্ডের একটা উপস্থিতি আনে, এবং বাংলাদেশের সাথে কিন্তু প্যাসিফিক কমান্ডের খুব ভালো একটা সম্পর্ক রয়েছে যেটা আমরা এক্সপ্লয়েট করি নাই এতদিন। আমরা যদি আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে একটা র্যাপো গড়ে তুলতে পারতাম, আমাদের কূটনীতি যদি ওই অপশনটাকে এক্সপ্লোর করতো, কিন্তু ওই একটা এরিয়া আমি দেখেছি মাননীয় মন্ত্রী মহোদয় আসার আগে যারা
চালিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ওই অ্যাসপেক্টটা একেবারে টোটালি বাইপাস করা হয়েছে। এবং ওই অ্যাসপেক্টটাই আমার মনে হয় যে আমাদের জন্য একটা বিরাট সম্ভাবনা খুলে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু আমরা দেখছি থাইল্যান্ড, তারপর অন্যান্য আঞ্চলিক দেশগুলো এবং পুরা প্যাসিফিক রিমে যে দেশগুলো রয়েছে, প্রায় প্রতিটা দেশেই কিন্তু চায়নার ক্লেম আছে, আইল্যান্ডসগুলো ক্লেম করে। কিন্তু একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি আছে বলেই কিন্তু এইসব দেশগুলো অনেকটা চায়নার ক্লেইমসগুলো থেকে বেঁচে আসছে, যেমন ফিলিপিন্স, তাইওয়ান, সাউথ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া। আমাদের ক্ষেত্রে দেখা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আমরা অনেকটা নেগোসিয়েশনসে নিয়ে আসি, টেনে আনতে পারি এবং একটা দ্বিপাক্ষিক আস্থার সম্পর্ক বে অফ বেঙ্গলে মার্কিন হস্তক্ষেপের ক্ষেত্রে যদি একটা মিনিমাম একটা লেভেল তৈরি করি। আমরা খালি সবসময় বলে আসছি যে সামরিক গিয়ে চাই না, সামরিক গিয়ে তো আমরা কেউই চাই না, কিন্তু কথা হচ্ছে জিও স্ট্র্যাটেজির সাথে ফরেন পলিসিকে লিঙ্ক করতে হবে। আমাদের যে একটা সামরিক বাহিনী রয়েছে সেটার যে একটা প্রযোজ্য ভূমিকা থাকতে পারে, একটা ডিটারেন্ট রোল থাকতে পারে, সেটা মায়ানমারের সামনে তুলে ধরতে হবে। কিন্তু আমরা কখনো আমাদের এই যে সামরিক শক্তির যে ডিসপ্লে এফেক্ট কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্যাসিফিক কমান্ডের সাথে আমাদের সম্পর্কটাকে কার্যকরভাবে সামনে নিয়ে আসা, এই পথটা একেবারেই নেগলেক্টেড হয়েছে। আমার মনে হয় যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক কার্যকরভাবে এই অপশনগুলো তুলে ধরতে পারি এবং একটা সুযোগ করা উচিত কূটনৈতিক প্রক্রিয়ায়। আমাদের যে জাতীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং যে জাতীয় ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যাডভাইজার রয়েছে, হি শুড ক্রিয়েট দ্য অপশনস যাতে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প, একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না জিল্লুর, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু প্রধানমন্ত্রীকে 2 বার ফোন করেছিলেন, সরাসরি ফোন করেছিলেন এবং তিনি আমেরিকা কিভাবে সহযোগিতা করতে পারে এই এনেছেন। তা আমার ধারণা হচ্ছে যে উই শুড নট পুট অল আওয়ার এগস অন ওয়ান বাস্কেট। এই মায়ানমার প্রবলেমে চীনের উপর আস্থা রাখাটা হচ্ছে আত্মঘাতী এবং চীনের ব্যাপারে আমাদেরকে অনেক সাবধান হওয়া উচিত এই বিষয়ে। পররাষ্ট্রমন্ত্রী বিষয়ে বলবেন আমার ধারণা, এবং প্রফেসর শাহিদুজ্জামানের মতো আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা অনেকেই অনেকদিন ধরে বলছেন এবং বলবার চেষ্টা করছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যতটা নিবিড়, যতটা গভীর সম্পর্ক চায়নার সঙ্গে, পশ্চিমের সঙ্গে সম্পর্কটা ঠিক তত উষ্ণ নয়। এবং উষ্ণ নয় যদিও অনেকেই মনে করেন যে আমাদের বাজার মূলত পশ্চিমে অনেক বেশি এখন পর্যন্ত, আমাদের বিনিয়োগও এখানে বাংলাদেশে যাওয়া সেটাও পশ্চিমের বিনিয়োগ, বেশ ভালো বিনিয়োগ, সব মিলিয়ে। এবং ওই যে জিও স্ট্র্যাটেজির কথা বলছেন, নিরাপত্তার বিবেচনা থেকে বলছেন, ওনারা মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সখ্যতা আরও বেশি বাড়ানো দরকার। সো আপনি কি মনে করেন? আমরা উই হ্যাভ কেপ্ট অল অপশনস ওপেন। আমরা আমাদের অল এগস ইন ওয়ান বাস্কেট করিনি এবং আমরা সেটা আমাদের চিন্তাধারাতেও নাই। আমরা সবাইকে নিয়েই আছি। উনি বলছেন যে ইউএস ইনভলভমেন্ট অপরিহার্য। হ্যাঁ, অপরিহার্য কদ্দূর তার একটা সীমানা আছে, আমরা সেইটা করি। আর স্পেসিফিক কমান্ডকে সংযোজনে আমরা যেটা মায়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করছি, মেজর স্টেক হোল্ডারের সাথে আলোচনা করছি সেইখানে, এবং সেই সাথে আমরা এটা প্রেশার রাখার জন্য আমাদের যে বাকি স্টেক হোল্ডার সেইখানে আমরা আলোচনা করছি। এবং উনি ঠিকই বলেছেন যে মার্কিনরা একটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফোর্স, ওরা অনেকে ভয় করে। হ্যাঁ, সেই কারণেই ওদের সাথেও আমাদের সম্পর্ক আমরা উন্নত ভালো করেছি এবং আরও ভালো করছি। এবং সময় বুঝে আমরা সেই সবগুলো কার্ড আমরা প্লে করব। তো তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় অনেকগুলো শক্তিকে কাছে নিয়ে আসলে, সবগুলো ছেড়ে দিলে তখন ইন দ্য লং রান খুব সুবিধা হয় না। সেই জন্য আমরা উই আর মুভিং স্লোলি। সুবিধা হয় না, আমরা দেখেছি অনেকগুলো রাষ্ট্রে তাদের ক্ষতি হয়েছে, লাভের পরিবর্তে ক্ষতি হয়েছে। সেই কারণে আমরা উই আর কিপিং অল আর অপশনস ওপেন, বাট এট দ্য সেম টাইম কারোর প্রতি আমরা ডিপেন্ডেন্ট হচ্ছি না। আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পলিসি মেনটেন করছি। ইভেন উই আর নট ডিপেন্ডেন্ট অন এনি স্পেসিফিক কান্ট্রি ইয়েট।
হ্যাঁ, তবে আমরা মনে করি যে আমাদের আলোচনার মধ্যে আমরা সমাধান করতে পারবো এবং সেই সমাধানের জন্য আমরা কিছু প্রেশার ক্রিয়েট করছি এবং প্রেশারটা দিনে দিনে বাড়ছে। আমি একটু প্রফেসর শাহিদুজ্জামানের দীর্ঘদিন ধরেই ইনি আলোচনা করছেন এবং খুবই উৎসাহ নেন যে আলোচনাটার মধ্যে, সেটা হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতির মধ্যে, পররাষ্ট্র দপ্তরের মধ্যে এক ধরনের সংস্কার দরকার এবং সেই সংস্কারের বিষয়গুলোতে যাবার আগে যেমন ধরা যাক আমাদের পররাষ্ট্র দপ্তরে যারা কর্মকর্তা আছেন তারা পোস্টিং নেবার সময় সব উন্নত দেশগুলোতে, পশ্চিমের মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন, ইউরোপের দেশগুলোতে যাবেন, এরকম নজরটা থাকে। কিন্তু অনেকেই মনে করেন যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেন তারা মনে করেন যে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের সবচেয়ে ভালো পোস্টিংটা হওয়া দরকার ভালো ডিপ্লোম্যাট ভারতে, মিয়ানমারে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নানা রকমের সম্পর্ক আছে, নানা রকমের ডায়নামিক্স আছে, কিন্তু যে দেশগুলোতে আসলে আমাদের কর্মকর্তারা, ডিপ্লোম্যাটরা যেতে খুব একটা উৎসাহ নেন না। তো সেই জায়গাটাতে আসলে কোনো ভাবনা আছে কিনা, এক। দুই হচ্ছে যে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আপনি আপনার মন্ত্রণালয়কে কিভাবে দেখছেন এবং এখানে কি ধরনের কার্যক্রম বা পদক্ষেপ যদি কিছুটা ধারণা দিতে পারেন। আমি এরপরে প্রফেসর শাহিদুজ্জামানের কাছে যাব শুনতে আবার তিনি কিভাবে। আপনি খুব ভালো বলেছেন। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র মনে করেন ভারত, তাকে আমরা অত্যন্ত সম্মানের সাথে দেখি এবং আমাদের টপ ডিপ্লোম্যাট সেখানে, এমন ডিপ্লোম্যাট ভারতীয় হাই কমিশনার যিনি বাংলাদেশে, তার এখান থেকে পোস্টিং হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে আমরা দুইজনকেই প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছি, একজন হচ্ছেন ভারতে আর একজন হচ্ছেন ওয়াশিংটনে। সো আপনি বুঝতে পারেন আমরা কতটুকু গুরুত্ব দিয়ে থাকি এবং অবশ্যই আমাদের প্রতিবেশীর সাথে আমাদের আমরা ভালো ভালো ডিপ্লোম্যাট সেখানে পাঠাই। আচ্ছা, দ্বিতীয়ত আপনি বলছিলেন মিয়ানমারের কথা বলেছি আমি, সেখানেও এমন ডিপ্লোম্যাট থাকা দরকার। আমাদের সেগুলোতে আমরা কিন্তু আমাদের প্রতিবেশীর সাথে আমরা ভালো ডিপ্লোম্যাট দিয়ে রেখেছি। আচ্ছা, বলছিলেন যে আমরা কি জানি বললেন আপনি যে আমরা কোনো সংস্কার, হ্যাঁ আমরা সংস্কার করছি। আমি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে আমার দুটো স্ট্র্যাটেজি আমি নিয়েছি। একটি হচ্ছে আমি বলি ইকোনমিক ডিপ্লোমেসি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনেকগুলো উন্নয়নের অনেকগুলো রূপরেখা আমাদের নির্ধারণ করে দিয়েছেন। 2021, 2030, 2041 আমরা একটা সোনার বাংলা উন্নত দেশ হব। তো এগুলো অর্জনের জন্য আমাদের অনেক ধরনের বিনিয়োগ দরকার। আমাদের ব্যবসা বাণিজ্য আরও ডাইভার্সিফাই করতে হবে, বাড়াতে হবে। আমাদের বিভিন্ন রকমের অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির প্রয়োজন। তো এই কারণে আমরা আমাদের প্রত্যেক মিশনকে, যতগুলো মিশন আছে তাদের বিশেষ ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। সেই সাথে আমরা বলেছি তারা একটা ভলান্টারি রোড ম্যাপ দেবে যে আগামী 3 বছর তারা কি কি অর্জন করতে পারবে এবং সেই প্রেক্ষিতে আমরা আমাদের পলিসি ডিজাইন করব। এমফেসিসটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দেশের যে প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি সেই প্রোগ্রামগুলো অর্জনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে যা যা করার সেইগুলো আমরা করব। তাকেই আমরা আমব্রেলা হিসেবে বলেছি যে ইকোনমিক ডিপ্লোমেসি। সেই সাথে আমরা আরেকটি করেছি পাবলিক ডিপ্লোমেসি, যে আমরা বলেছি যে অনেক সময় সরকারের কিছুটা বাধ্যবাধকতা থাকে, কিছুটা অনেক কিছু তারা বলতে পারে। এই রোহিঙ্গার কথাই বলি না কেন, আমরা আমাদের একটি পলিসি নিয়ে চলছি, কিন্তু অনেক সময় যেন উনি অনেক সহজে অনেক কিছু বলতে পারেন। পাবলিক যারা আছেন, অপিনিয়ন বিল্ডার্স যারা আছেন, কিংবা বিদেশে যে আমাদের প্রবাসীরা আছেন, কিংবা প্রবাসীর বন্ধু বান্ধবরা আছেন, বিদেশে যারা ইন্টেলেকচুয়াল আছেন, তারা কিন্তু অনেক জোর গলা অনেক কিছু বলতে পারেন। তারা আমাদের ইস্যুটাকে রিইনফোর্স করতে পারেন। তারা দে ক্যান অলসো ক্রিয়েট প্রেশার। হ্যাঁ, এই জন্য আমরা বলেছি সেইগুলোকে আন্ডার দি আমব্রেলা অফ পাবলিক ডিপ্লোমেসি, এবং আমরা এনকারেজ করছি সবাইকে যে এইসব ব্যাপারে আপনারা সোচ্চার হন। আমরা যতটুকু প্রয়োজন সেইগুলো আমরা আপনাদের সাহায্য করব, উইথিন আওয়ার লিমিটেশন সাহায্য করব। তো এই দিক থেকে আমরা তাছাড়া আমরা আমাদের যে নাগরিকের সেবা দেওয়া আমাদের সবচেয়ে বড় কাজ, সেই জন্য আমরা কয়েকটা কাজ করেছি। যেমন ধরো আমরা প্রবাসী যারা নাগরিকরা বিদেশে থাকেন তাদের 24 ঘন্টা সার্ভিস দেওয়ার আপনার হটলাইন চালু করতে সবাইকে নির্দেশ করেছি। প্রত্যেক মিশন আমাদের হটলাইন থাকবে, যে কোনো লোক যখন তখন ফোন করতে পারবে এবং সার্ভিসটা নেওয়ার জন্যে। তাছাড়া আমরা বলেছি যে বিভিন্ন রকমের হয়রানি হয়, যেমন আপনার
সার্টিফিকেশন নিতে, সত্যায়ন নিতে অনেক দেরি হয়। সেই জন্য আমরা ইলেকট্রনিক সত্যায়ন প্রসেস শুরু করছি এবং এটা মোটামুটি আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি। এবং এর ফলে প্রত্যেকগুলো এই যে সার্ভিস, যত ধরনের সার্ভিস তারা নেয়, তারা অনেক উন্নত অবস্থানে যাবে। তাছাড়া আমরা বলেছি যে কোনো কোনো জায়গাতে, যেমন ধরুন কমিউনিটির অনেক অভাব অভিযোগ থাকে। এই কিছুদিন আগে কুয়েতেই মনে করেন যে একটি কোম্পানি ওখানকার লেবারদের পয়সা দেয়নি। আমাদের রাষ্ট্রদূত তখন কোম্পানির সাথে আলাপ করে ওরা রাজি হলো পয়সা দিবে, কিন্তু তারপরেও কিছু সংখ্যক লোক ওখানে উস্কানিমূলক করে মারামারি করলেন। তাতে আমাদের অনেক 150 জনকে তারা অ্যারেস্ট করে ফেলে এবং ডিপোর্ট করতে চায়। আমরা আমাদের সব মিশনকে বলেছি যে এই ধরনের কোনো ব্রিভিং কোনো যদি সমস্যা হয়, আপনারা আগেভাগে কমিউনিটির সাথে আলাপ করে, যাতে আমাদের কোনো ইমেজ সংকট না দেখা দেয়। এবং এইগুলোতে সজাগ, আমরা সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। আমরা প্রবাসীরা দেশে আসলে প্রায় হয়রানির কথা বলেন এয়ারপোর্টে তাদের বড় ত্যাক্ত করে। আমরা এই যে শুধু আমি না, আমি এবং আমার সহকর্মী, আমাদের আপনার বিমানমন্ত্রী, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী, আমরা সবাই মিলে ঠিক করেছি প্রত্যেক এয়ারপোর্টে যেখানেই প্রবাসীরা আসবেন সেখানে আমরা সিসিটিভি অলরেডি লাগানো শুরু করেছি, মনিটরিং করব, যাতে কেউ ত্যাক্ত না করে পারে, অহেতুক আপনার হয়রানি না করতে পারে। তা আমরা আমাদের নাগরিকদের সেবা বাড়ানোর জন্যে, আর আরেকটি বলেছেন সংস্কারে, আমরা সেই ক্ষেত্রে কয়েকটা কাজ করছি যাতে আরো ডাইনামিক হয় আমাদের মিনিস্ট্রিটা মোড, মানে প্রত্যেক যারা কাজ করে আরো আমার যারা আছে দে আর ভেরি গুড, বাট ইয়েট we are trying to reinforce incentive and encouragement on them. তারা যদি মানে ডায়নামিক যাতে আরো হয়, মানুষের সেবা করতে পারে। আর এখন সেবা করা সবচেয়ে বড় সুযোগ এই জন্যে, এখন দেশ খুব ভালো করছে, সেই ভালো করাটা তারা তখন আর লজ্জার কোনো কারণ নাই, বিকজ উই হ্যাভ বিকাম এ রোল মডেল। সো দেখেন, আপনি দেখেছেন কিছুদিন আগে কেউ আমাদের কোনো ক্ষেত্রে অভিযোগ করেন। এই কিছুদিন আগেই আল জাজিরা একটা ইভেন্ট করে, আমাদের রাষ্ট্রদূত যিনি হাই কমিশনার ইন লন্ডন, শি ডিফেন্ডেড দ্য কান্ট্রি ব্রেভলি। আমরা তাকে অসংখ্য প্রশংসা করি এবং এই স্পিরিটটা এসেছে কোত্থেকে, বিকজ আমরা তাকে বলছি উই উইল প্রোভাইড ইউ অল দ্য সাপোর্ট, যা যা দরকার, কারণ তোমার লজ্জার কোনো কারণ নাই, তুমি ইউ স্ট্যান্ড ফর ইয়োর কান্ট্রি। আর যারা উল্টোপাল্টা কথা বলে, অনেক কিছু অজ্ঞতার কারণে বলে, অনেক সময় একপেশি বক্তব্য দেয়, এবং সব ক্ষেত্রে আমরা একটা বিশেষ দৃষ্টিভঙ্গি। যেমন কদিন আগে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর একটা রিপোর্ট প্রকাশ করেন। রিপোর্টটা পড়লে, এবারে রিপোর্ট যদি পড়েন মনে হয় ইট ইজ মোর অ্যাপ্লিকেবল টু ইউএসএ। মোর অ্যাপ্লিকেবল টু এসে এই জন্যে যে ওখানে তারা গে ডিসক্রিমিনেশনের কথা বলেছেন, এলজিবিটির ডিসক্রিমিনেশনের কথা। এগুলো তো আমাদের না, এগুলো তো ওই দেশের জন্য মোর প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য না। হ্যাঁ, আর ওনারা আরো কিছু বলেছেন যে আমাদের ইলেকশন সম্পর্কে, ও দেশের ইলেকশনে তাকালেই ভালো হয়। ওনারা আমাদের জেলের টর্চারের কথা বলেছেন, আমরা ওনাদের গুয়ান্তানামা বের কাহিনী বলে জানিয়ে দিয়েছি। ওনাদের যে জেলগুলো ছিল ইরাকে, সেগুলোর কথা স্মরণ। এই অবস্থায় ওখানে আর মুরব্বি করার খুব প্রয়োজন নাই। আমরা বিকজ উই আর মেনটেনিং এ ভেরি গুড শুড স্ট্যান্ডার্ড। হ্যাঁ, কিছুটা দুর্বলতা আছে, যেখানে আমরা ওনাদের বলেছি আপনারা যদি বস্তুনিষ্ঠভাবে দুর্বলতাগুলো আমাদের তুলে ধরেন, দ্যাট উড বি হেল্পফুল। উই আর অ্যাকোমোডেটিভ। আপনার দুর্বলতাটা আমাদের যদি সত্যিকার বলেন, আমরা সেইগুলো অবশ্যই অ্যাকোমোডেট করব। তখন আপনার রিপোর্টটা কার্যকরী হবে, মানে মোর ইউজফুল হবে। আপনি চাচ্ছেন তো আপনার রিপোর্ট যাতে আমরা সেই অনুযায়ী কাজ করি। অবশ্যই আপনার যদি রিপোর্টটা অবজেক্টিভ হয় এবং সত্যি সত্যি, যেখানে আমরা যে একেবারে ফেরেস্তা এমন না, কিন্তু ডাহা একপেশি বললে পরে আমরা সেটা গ্রহণ করার মতো আমাদের মন মানসিকতা। আমি একটা ছোট্ট উত্তর নিয়ে প্রফেসর শাহিদুজ্জামানের কাছে আছি, যে আপনি নিজে এক সময় প্রবাসে ছিলেন দীর্ঘ সময়, তো প্রবাসীদের প্রতি আপনার একটা সহানুভূতিশীল মনোভাব আছে, সেটা সকলেই জানে। প্রবাসীদের একটা দাবি ছিল যে, এবং এটি নিয়ে আপনার সঙ্গে এই অনুষ্ঠানে আমরা এর আগেও কথা বলেছি, যে একটা প্রবাসীদের জন্য একটা বিশেষ দিন বাংলাদেশে করা, যেটিকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠতে পারে বাংলাদেশ, প্রবাসীরা বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে পারে। তো এই বিষয়ে আপনি এখন খুব খুশি হবেন যে প্রবাসীদের যাতে আমাদের উন্নয়নের মহাসড়কে প্রবাসীদের সম্পৃক্ত করতে পারি, সেজন্য আমরা বিশেষ কাজও দিয়েছি। আমরা একটা প্রবাসী দিবস ঘোষণা করেছি, এখনো সরকারিভাবে ঘোষিত হয়নি। 30 ডিসেম্বর প্রবাসী দিবস আমরা ঘোষণা দিয়েছি। উদ্দেশ্য যে আমরা এই বছর, প্রতি বছর 30 ডিসেম্বর যাতে প্রবাসীদের আরও সম্পৃক্ত করা যায়, সেই জন্যে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম কাজ
সংগ্রহ করব। দ্বিতীয়ত যেটা আমরা কাজ করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দফতরে একটি প্রবাসী টাস্ক ফোর্স তৈরি করেছেন, যাতে প্রবাসীরা যে যে ক্ষেত্রে স্বদেশের উন্নয়নে সম্পৃক্ততা কিংবা কাজ করতে পারেন, ধরুন এই যে রেমিটেন্স, যেমন ধরুন ইনভেস্টমেন্ট, যেমন ধরুন আপনার ফিলান্থ্রপির কাজ, যেমন ধরুন আপনার এক্সচেঞ্জ অফ এক্সপার্টিজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, যেমন ধরুন নেটওয়ার্কিং, এই সবটি ক্ষেত্রে যাতে তাদের অবস্থান ত্বরান্বিত করা যায় সেই জন্য একটা টাস্ক ফোর্স তৈরি হয়েছে। এবং আমাদের ইকোনমিক আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রিতে একটি সেলও তৈরি হয়েছে যারা প্রবাসীর উপর কাজকর্ম করছেন। তাছাড়া আরেকটি কাজ হয়েছে, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি ছিলেন, যারা প্রবাসী এনআরবি ইঞ্জিনিয়ার্স, তারা একটা বড় সম্মেলন করেছেন যেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি ছিলেন এবং তাদের যাতে আমাদের বিভিন্ন কাজে সম্পৃক্ত, এই কাজ শুরু হয়েছে। শুধু সেই না, আমরা ডাটাবেস সংগ্রহ করছি প্রবাসীদের, যে যে ক্যাটাগরিতে কাজ করেন, উদ্দেশ্য তাদের আমরা কিভাবে সম্পৃক্ত করতে পারি। এবং আমরা আরেকটি কাজ করছি প্রবাসীদের নিয়ে, যে ডাটাবেস ছাড়াও আমরা বিভিন্ন জায়গাতে এই প্রবাসীরা এবং কারণ দে হ্যাভ দি অ্যাক্সেস টু মেনি থিংস, এগুলোকে যাতে আমরা সম্পৃক্ত করতে পারি, আমাদের প্রত্যেক মিশনকে আমরা অ্যাডভাইস করেছি যে আপনারা ওদের সাথে আলাপ করেন। এবং যে আমি পাবলিক ডিপ্লোমেসির কথা বলছি, ওটা কিন্তু প্রবাসীদের নিয়েই করবেন। সুতরাং প্রবাসীদের যথেষ্টভাবে আমরা এখন সম্পৃক্ত করার চেষ্টা করছি। প্রফেসর শাহিদুজ্জামান, আমি ফরেন পলিসি এবং ফরেন মিনিস্ট্রির রিফর্মসের যে বিষয়টা নিয়ে আপনি বহুদিন কথা বলেছেন, তো আজকে মন্ত্রীর কাছ থেকে শুনলেন, আপনার কাছ থেকে শুনতে চাইছি। আমার ধারণা, দেখেন মন্ত্রী মহোদয় যে কথাগুলো বলেছেন, যেমন ধরেন এই যে উনি বললেন যে রিপোর্টে অনেক কিছু ভুল লিখেছে, এক্সাজারেট করেছে আমেরিকায়, কিন্তু কার দায়িত্ব এটা, কাদের দায়িত্ব এটা টু এনশিওর যে মার্কিনীরা যেন আরো অবজেক্টিভলি, আরো কনস্ট্রাকটিভলি বাংলাদেশকে দেখে। আমার ধারণা তার যে আন্তর্জাতিক সম্পর্ক অ্যাডভাইজার রয়েছে, হি ইজ দ্য পয়েন্ট ম্যান, হি ইজ দ্য ম্যান হু শুড বি রানিং অ্যারাউন্ড, যিনি সরাসরি প্রধানমন্ত্রীর প্রতি তার জবাবদিহি দেওয়ার কথা। এবং যখন বাংলাদেশের স্বার্থ যেখানে ইনভলভ, ডেমোক্রেসির প্রশ্নে যখন প্রশ্নগুলো আসে মার্কিনী সেনেটে, কংগ্রেসে, হি শুড হ্যাভ বিন দেয়ার ইন দ্য ইউনাইটেড স্টেটস টু টক টু দেম অন স্ট্র্যাটেজিক ইস্যুস। আনফর্চুনেটলি এই ভদ্রলোক 10 বছর ধরে আছেন, কিন্তু উইথ অল ডিউ রেসপেক্ট, তিনি আমার ক্যাডেট কলেজের একজন সিনিয়র। আমরা সাধারণত দেখা যাচ্ছে কি যে হি হ্যাজ, তার ওই কোনো একবারও আমি দেখলাম না যে এই ধরনের কোনো এফোর্ট উনি নিয়েছেন। এই যে মায়ানমারের প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডকে, সেনেট কমিটি, আর্ম ফোর্সেস কমিটি, এদের সাথে কথা বলা, দ্যাট উড হ্যাভ বিন হিজ জব। এবং হি শুড হ্যাভ বিন প্রিপেয়ার্ড। এর কারণ হতে পারে এই যে উনি জিও স্ট্র্যাটেজি আর জিও পলিটিক্স সম্পর্কে ওনার বোধহয় হয়তো বা সীমিত আগ্রহ রয়েছে, ইচ্ছা রয়েছে। এবং আমি যেটা দেখতে পাই যে মোরলেস তিনি বেশিরভাগই সিরিমোনিয়াল ওকেশনস গুলাতেই থাকেন, উপস্থিত থাকেন। বাট উনি যদি অল্টারনেটিভস গুলা প্রধানমন্ত্রীর জন্য তৈরি না করেন, ইনিশিয়েটিভ না নেন, তাহলে কিভাবে আমরা স্টেলমেট কাটাবো? তারপর আমাদের মনে হয় যে মন্ত্রী মহোদয় এখন তিনি যে দায়িত্ব নিয়েছেন, আমার ধারণা যে হি মাস্ট হ্যাভ হিজ ওন টিম ইন দ্য ফরেন অফিস। ইউ উইল হ্যাভ পিপল হু আর লাইক মাইন্ডেড, যে আপনার মতো করে চিন্তা করে, আপনার ইচ্ছাগুলোকে পরিপূর্ণ করে, এবং যে আপনার যে পলিসি পার্সপেক্টিভ যেগুলো আগে স্টেলমেটে রয়ে আছে সেগুলো থেকে কাটিয়ে উঠতে দেয়। যেমন আমার ফর এক্সাম্পল আমি বলছি যে একজন পররাষ্ট্র সচিব 5 বছর হয়ে গেলে আর কতদিন তিনি ওই একই অফিসে থাকবে? হি ক্যান বি রিপ্লেসড। এবং একজন, you can get someone like Mirajul Kayes for example, যে আমাদের ম্যারিটাইম স্ট্র্যাটেজিতে অসাধারণ রোল প্লে করেছিল। You have to take into consideration the fact যে আপনি ফ্রেশ ব্লাড ইনজেক্ট করাতে পারেন, নতুন আশার সঞ্চার করতে পারেন। কিন্তু দেখা যায় এই যে এই ভদ্রলোক, তিনি মায়ানমারের সাথে এতদিন নেগোশিয়েট করেছেন, পারসন ধরে না আলোচনা করি, সেটা এটা বলছি একেবারে ঠিক হবে না, এবং এটি বিশেষ কথা না বললেই ভালো। এবং এটি হয়তো ওনার জন্য বিব্রত। তবে আমি আপনাকে বলি, আপনি যে প্রশ্নতে এটা কার দায়িত্ব, আই এগ্রি উইথ ইউ, এটা খুব ভালো প্রশ্ন তুলেছেন।
যে তারা রিপোর্ট করার সময়ে আমরা ঠিকমতো ফিডব্যাক দেইনি, যার ফলে তারা অন্যর কাছ থেকে নিয়ে ওইটাই তুলে দিয়েছে। আপনার মনে নাই এক সময়ে আপনার ইউএনডিপি একটা রিপোর্ট তৈরি করে, আমরা খসড়াটা যখন দেখলাম তো একটা ভারত বাংলাদেশ সম্পর্কে একটি তথ্য দেয় তারা, যেটা আমাদের কাছে মনে হলো যে বানোয়াট কিংবা একপেশি। আমরা তখন এই রিপোর্ট খসড়া যখন তৈরি করছে আমরা ইমিডিয়েটলি রিঅ্যাক্টেড টু ইট অ্যান্ড দে টুক কেয়ার অফ ইট, কারেক্টেড ইট। তবে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এই মার্কিন কংগ্রেসে কিংবা সিনেটে কিংবা যারা ওই রিপোর্টিং লিখছে তাদের কাছে আমাদের তথ্যগুলো পৌঁছানো উচিত ছিল, সেইখানে আমাদের দুর্বলতা আছে। এই জন্য আমি যেটা কিংবা আর্ম ফোর্সেস কমিটির কথা বলছেন, এবং সম্পর্কটা ভালো থাকলে কিন্তু এটা অনেক সহজ হয়ে যায়। আমাদের এখনো দুর্বলতা আছে, তবে এটা আপনার এই সাজেশনটা ভালো। তবে আমরা যেটা ইদানিং আমি এখনো ফুললি ফর্ম করতে পারিনি, 2 মাস 2.5 মাস হয়েছে করতে পারিনি, সেটি হচ্ছে আমরা ইদানিং আর রিজয়েন্ডারে বিশ্বাস করি না। রিজয়েন্ডার পাবলিক এর জন্য একটা দেওয়া হলো, কিন্তু আমরা যেটা চাচ্ছি এখন, এবং সেই জন্য আমি কিছু লুকও চাই। লুক হচ্ছে যে কেউ যদি ভুল তথ্য দেয় তাহলে আমি তারই প্রেক্ষিতে আরেকটি নতুন রিপোর্ট তৈরি করবো, আর্টিকেল লিখবো ওই একই পেপারে, যে ওই ভুল তথ্য দিয়েছে আমি দিব না, কোনো একজন লোক দিবে, যারা সম্মানিত লোক, শিক্ষিত লোক কিংবা এইভাবে রিসার্চ করেছে, সেই একটি আর্টিকেল লিখবে ওনার তথ্যগুলো খণ্ডায়, তাতে এটা অনেক গ্রহণযোগ্য হবে। আমি সেই ধরনের লেখার লোক খুঁজতেছি যারা এগুলো লিখবে, কিংবা আমি এই ধরনের লোকও খুঁজতেছি। এই যে আপনি বললেন যে তথ্য দেওয়ার লোক খুঁজতেছি, যে হু ক্যান রিচ টু দে, এবং কারেক্টলি অনেকে রিচ করতে পারে না, সেইগুলো আমরা এখন নতুন চিন্তা ভাবনা করেছি। এবং কিছু ইয়াং লোকজনরা এরা দে মে নট বি অফিসিয়ালস অফ দ্য মিনিস্ট্রি, বাট দে কুড বি এই যে আমার পাবলিক ডিপ্লোমেসি, দে কুড বি আওয়ার অ্যাসোসিয়েটস ইন আওয়ার প্রোগ্রাম। এইটা আমরা চেষ্টা করছি, দোয়া করেন যাতে আমরা করতে পারি। আপনি শেষ করে দিলে আমি ওনার কাছে যাবো, এবং শেষ করতে হবে, খুব বেশি সময় নেই। আর জাস্ট 1-2 মিনিটের 1-1.5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমাদের ফরেন পলিসিতে যে বিষয়টা অনেক ওয়ান্টিং ছিল, সেটা হচ্ছে যে the fusion between the military and the foreign policy, a fusion between security and foreign policy. মায়ানমার প্রশ্নে আমাদেরকে একটা ব্যাপারে আমরা একেবারে জেগে উঠেছি, বুঝতে পারছি যে there was a huge gap in having the military setup react effectively. যে এখানে অন্যান্য দেশ দেখেন, এই যে থাইল্যান্ড যখন মায়ানমারকে ডিল করে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যখন মায়ানমারকে ডিল করে, তারা কিন্তু তাদের মিলিটারি পাওয়ারটাকে একটা ডিসপ্লে এফেক্ট ব্যবহার করে, ডেটারেন্ট এফেক্ট ব্যবহার করে। তাদের সাথে সুপার পাওয়ার আমেরিকা রয়েছে, যে প্রয়োজন হলে তাদের পেছনে থাকবে। আমার ধারণা যে আমরা যদি বারবার শুধু বলি, এবং এখানেই উইশফুল একটা থিঙ্কিং যে আমরা সবার সাথে সমতা বজায় রাখবো, কিন্তু বিশ্ব রাজনীতি কিন্তু সমভাবে সবকিছুতে চলে না। চায়না আমাদেরকে সাবমেরিন বিক্রি করবে, কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে চায়না হ্যাজ স্ট্রেট এইমস অফ ইটস ওন। চায়না আমাদেরকে ততটুকুই হেল্প করবে যতটুকু তার জাতীয় স্বার্থে। আমরাও ততটুকু করব। ভারতের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই অত্যন্ত নৈকট্যের, সেটা আরো বেশি নৈকট্যের হবে ভবিষ্যতে, সেটাই কামনা করি। কিন্তু এটা সত্যি যে এই অঞ্চলে এই বঙ্গোপসাগরে কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশকে সবচেয়ে কার্যকর ও স্থায়ী নিরাপত্তার একটা বাস্তবতা। ধন্যবাদ মিনিস্টার। ছোট্ট করে শেষ কথা। না, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। এই সব সীমাবদ্ধ থাকা সত্ত্বেও আমরা যে বর্তমানে আমাদের যে অবস্থান, আমি বলবো আমাদের দেশের জন্য অত্যন্ত উন্নত অবস্থান। কারণ আমরা সব দেশেরই, দেখেন এই রোহিঙ্গার কথাই বলে সারা বিশ্বের আমরা সমর্থন সংগ্রহ করেছি, সারা বিশ্বের, এবং এটা সাস্টেইনিং। দেখেন আমরা যে কোনো অ্যাকশন নিচ্ছি না তা না। আমাদের কিছুদিন আগে জাম্বিয়া তারা এবং ওআইসি একটা রেজলিউশন নিয়েছে যে আইসিসিতে যাবে, কোর্টে যাচ্ছে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে। অন্যরা করছে, এর অর্থ তারা নিজেতেই করছে এমন না। হ্যাঁ,
আমরা সামনে নাই, কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের হয়ে কাজ করছে, তা আমরা সেইগুলো চালিয়ে রেখেছি। আমেরিকানরা অনেক ধরনের স্যাংশনও দিয়েছে, হ্যাঁ, অনেকগুলো স্যাংশন দিয়েছে, এর অর্থ না যে তারা নিজের থেকে দিয়েছে। তো এই ধরনের কাজ আমাদের হচ্ছে, কিন্তু সব কিছু যেটা আমি বললাম যে এই কিসে পররাষ্ট্রনীতিতে বিভিন্ন নীতিতে অনেক সময় অনেক কিছু খোলাসা করে বলা যায় না, বাট উনি কয়েকটা জিনিস বলেছেন, সেটা আমার মনে হয় এই যে খুবই ভালো, যে অলওয়েজ যে ইউ টক পিসফুলি বাট ইউ কিপ সামথিং বিহাইন্ড। হ্যাঁ, আমরা যে সেটা করছি না এমন না, আমাদের সেই, আমি বললাম না, আমাদের সব অপশন ইজ ওপেন, আমরা কোনোটা ক্লোজ করে দিই না যে এটা করবই না, এটা আমরা বলিনি। সো আমরা উই আর ডুইং প্রিটি, এবং মোটামুটিভাবে আমাদের পররাষ্ট্রনীতি খুব সাকসেসফুল। আমি এই জন্যে ক্রেডিট দিই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। শি হ্যাজ বিন মেনটেইন এক্সিলেন্ট ব্যালেন্সিং। দুনিয়াতে দেখেন অত বড় দুই শক্তি, দুটারে হাতে নিয়ে উনি কিন্তু ব্যালেন্স করেছে। এইটা কি কারো পক্ষে কল্পনা করতে পেরেছেন? শি ইজ ডুইং ইট, এবং সবগুলো রিজিওনাল কান্ট্রির সাথে এটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে চলেছেন। এইগুলো, সুতরাং এই সব ব্যাপারে খুব সন্দেহের কোনো কারণ নেই। These are not happening just by accident. These are happening because of পরিপক্কতার কারণে, স্ট্র্যাটেজিক কারণে। So far we are doing pretty good. আমি মনে করি যে আমরা মোটামুটি ভাবে ভালো করছি, এবং সেই কারণে আমরা যেখানে যখনই প্রতিদ্বন্দ্বিতা, সেখানে আমার 6 বছরে আমি কোনো প্রতিদ্বন্দ্বিতায় হারি নাই, সবটাতে জয়লাভ করেছি। এর কারণ হচ্ছে আমার দেশের এই পরিপক্ক পররাষ্ট্রনীতির কারণে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতকে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত 2টোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরোনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার এবং ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। প্রফেসর এম শাহিদুজ্জামান এবং ডক্টর একে আব্দুল মোমেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের নানা দিক নিয়ে, পররাষ্ট্রনীতি নিয়ে, পররাষ্ট্র দপ্তর নিয়ে আমরা কথা বলছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি খুব বেশি দিন হয়নি দায়িত্ব গ্রহণ করেছেন, ডক্টর একে আব্দুল মোমেন, এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর এম শাহিদুজ্জামান। আলোচনার শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবার চেষ্টা করেছি যে আমরা বুঝি কিংবা না বুঝি, বাস্তবতা হচ্ছে এই যে বাংলাদেশকে এখন গুরুত্বহীন ভাববার অন্যান্য দেশের কোনো সুযোগ নেই। বাংলাদেশ এমন একটা অবস্থানে আছে, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে, সব মিলিয়ে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশকে অস্বীকার করবার, বাংলাদেশকে গুরুত্বহীন করে ভাববার কোনো সুযোগ নেই, যেটি মার্কিন রাষ্ট্রদূতের কথায় উচ্চারিত হয়েছে। এবং সেখান থেকে আমরা আরও নানা দিক নিয়ে কথা বলেছি। মূল কথা যেটি, যে দেশে অনেকগুলো মন্ত্রণালয় আছে, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয় থেকে একেবারেই আলাদা। অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখবে, এবং সেটি দেখার জন্যই এই মন্ত্রণালয়টি, সব মন্ত্রণালয়ই কিন্তু বহির্বিশ্বের সঙ্গে যেহেতু সম্পর্ক এই মন্ত্রণালয়টি সবচেয়ে বেশি রক্ষা করতে হয়, কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা হতে হবে আন্তর্জাতিক, অর্থাৎ আরও অনেক বেশি উদার, অনেক বেশি খোলামেলা, অনেক বেশি উচ্চ মনোভাবাপন্ন, যেভাবেই আমরা বলি না কেন, আন্তর্জাতিক একটা দৃষ্টিভঙ্গি এই মন্ত্রণালয়ে থাকতে হবে। এবং সেখানটাতে একটা আমূল পরিবর্তন, আমূল সংস্কার, একটা অন্য রকমের গতি এই মন্ত্রণালয়ের কাছ থেকে বাংলাদেশ প্রত্যাশা। বাংলাদেশ যেভাবে বিশ্ব পরিমণ্ডলে বিস্তার করছে, প্রধানমন্ত্রীর কথা এখানে উচ্চারণ করেছেন অধ্যাপক শাহিদুজ্জামান মন্ত্রী নিজে, যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে যে জায়গায় করে নিচ্ছে, সেই জায়গাটাকে আরও গতিশীল করবার জন্যে, সেই জায়গাটাকে স্থায়ী করবার জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাটা সবচাইতে বেশি। এবং সেক্ষেত্রে তাদের ভেতরে বাইরে চিন্তায়, দৃষ্টিভঙ্গিতে একটা আমূল সংস্কারও জরুরি। মন্ত্রী কিছু কিছু সংস্কারের প্রশ্ন উচ্চারণ করেছেন। আমরা আশা করব যে আরও বাকি যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম, সেই দিকটা তো তিনি এবং তার দপ্তর নজর দেবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।